Hello everyone, welcome back to our channel Sudeshna's World with the second part of our রামগড় ঝাড়খণ্ড ট্যুর ব্লগ। তো তোমাদের সাথে এর আগেই আমাদের রামগড়ের ব্লগ অলরেডি শেয়ার করে ফেলেছি। তোমাদেরকে বলেইছিলাম যে আমরা 8 তারিখ গিয়েছিলাম ঝাড়খণ্ডে, তো সেটারই সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। তো আগের পার্টে 9 তারিখ অবধি আমরা কী করেছিলাম সেগুলো তোমাদেরকে অলরেডি শেয়ার করেছি। আজকে দেখাবো আমরা 10 তারিখ কোথায় কোথায় গিয়েছিলাম, কী করেছিলাম। তো সকাল 10টার সময় আমরা রওনা হয়ে গিয়েছিলাম। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে হুড্রু, জোনা আর সীতা ফলস ঘুরবার। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি এবং এখানে সবাই গাড়িতে উঠেও পড়েছে। আর এনাকে দেখো, ইনি নাকি ড্রাইভারের সিটে বসে পড়েছেন গাড়ি চালাবে বলে। আসলে পরপর কয়েকবার ওই বাবার পাশে বসে, মানে একদম ড্রাইভারের পাশে সিটে বসে গাড়ি চালাতে দেখে মানে ওনারও মনের মধ্যে ইচ্ছা হয়ে গেছে যে ওটা তো ধরলেই আর কি গাড়ি চলতে শুরু করে দেয়। তো এই আমাদের জার্নি স্টার্ট হলো ফাইনালি আজকের জন্য। আমরা আজকে প্রথমে যাব হুড্রু জলপ্রপাত দেখতে। তো গাড়িতে গান বাজছিল, সেই শুনে দেখতেই পাচ্ছ আদা এবং নাতি দুজন মিলেই নাচতে লেগে গেছে। মানে ওদের জুটিটা, মানে ওদের তুলনা ওরাই আর কি। দুজন মিলে দুজনের বয়সটা মোটামুটি একই জায়গায় নিয়ে আসে দুজনে, মানে এও একে একটু বড় ভাবে আর বাবাও একটু নিজেকে ছোট ভেবে একই রকম মজা করতে থাকে। তো যাই হোক, এবার এই যাত্রাপথের প্রাকৃতিক শোভাটা তোমাদেরকে একটু দেখাই। গাড়ি থেকে যেটুকু দেখানো সম্ভব হয়েছে, অসম্ভব সুন্দর রাস্তা আর তার দুধারে যে সবুজ বনানী, এর শোভা, মানে এর যে মনোরম দৃশ্য সেটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। ভাবতেই খুব অবাক লাগে যে এই পাহাড় কেটে কেটে এই যে সুন্দর রাস্তা তৈরি করা, তার সত্ত্বেও রাস্তাগুলো কত সুন্দর রয়েছে যে এতে গাড়ি চালিয়ে এবং চড়ে দুটোতেই খুব আরাম। তো ফাইনালি আমরা চলে এসেছি হুড্রু জলপ্রপাতের কাছে। একেবারে গাড়ি নিয়ে সোজা চলে এসেছি এখানে, মানে এটা অন্য একটা দিক, হুড্রু জলপ্রপাতের নিচের দিকের একটি অংশ। তো এখন সবাই আপাতত গাড়ি থেকে নামতে ব্যস্ত, এরপর আমরা ওই ব্রিজ দিয়ে উঠে যাব নিচের দিকে। এবার তোমাদেরকে বলি, এই হুড্রু জলপ্রপাত কিন্তু ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাতগুলির মধ্যে অন্যতম। এর উচ্চতা প্রায় 98 মিটার বা 322 ফুট। এটি সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত একটি জলপ্রপাত। স্বাধীনতার পর পর্যটন অবকাঠামো উন্নত হলে এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে ওঠে। নদীর ধারাবাহিক ক্ষয়ে তৈরি শিলাস্তর এর সৌন্দর্য বাড়িয়েছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে অন্য যে কোনো কিছু কিন্তু ফিকে হয়ে যায়। আর এর এই অপূর্ব জলধারার দেখে নিজেকে সামলাতে না পেরে আমিও বসে পড়লাম জলকেলি করতে। তো এখানে জল খেলতে খেলতে ভীষণ মজা লাগছিল, যেমন তেমন অল্প অল্প ভয়ও করছিল। আর তার সাথে আমার খুদে মহারাজও বায়না জুড়েছিল, সেও নাকি ওখানে বসে জলে দাপাদাপি করতে চায়। এখানে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ সময় খুব সুন্দরভাবে কাটিয়েছি, কারণ এত অপূর্ব সুন্দর জায়গা ছেড়ে আর এত মনোরম ওয়েদার সব কিছু যেন একসাথে মিলেমিশে একাকার করে দিয়েছিল। তো এখানে পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু এখানে বেশ কয়েকটা ভালো ভালো ছবি আমরা তুলেছিলাম, যেগুলো অবশ্যই ভিডিও শেষে আমি অ্যাড করব। তো ওখানে অনেকক্ষণ বেশ মজা করে এরপর আমরা চললাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো গাড়িতে উঠেই শুরু হলো একটু মজা, গান বাজনা, নাচ, আর তার সাথে যদি খুদে মহারাজ আর তার আদার যুগলবন্দি থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে ওপর থেকে আবার পুরো ভিউটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করলাম। এছাড়া তোমাদেরকে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি যে এইখানে এই যে গেটটা দেখছো, এটা কিন্তু মেইন হুড্রু ফলসে যাওয়ার গেট। আমরা যেটা গিয়েছিলাম সেটা হচ্ছে এখন পাহাড় কেটে হুড্রু ফলসের নিচের দিকের একটি অংশে পৌঁছানোর একটা ব্যবস্থা করা হয়েছে, সেইখানে আমরা গিয়েছিলাম। কিন্তু এই গেট থেকে গেলে প্রায় 750 বা
745টি সিঁড়ি পার করে ওই হুড্রু জলপ্রপাতের একদম কাছে যাওয়া যায়, যেখানে ওই জলপ্রপাতের ম্যাজেস্টিক ভিউটা তোমরা একদম কাছ থেকে এনজয় করতে পারবে। তবে এখান থেকে ঢোকার জন্য সামান্য কিছু এন্ট্রি ফি রয়েছে, সেখানে টিকিট কাউন্টারও রয়েছে, মাথাপিছু বোধহয় 10 টাকা করে, যেটা আমি শুনলাম। তো এরপর আমরা পৌঁছে গেলাম জোনা জলপ্রপাত দেখার জন্য। আমার খুদে মহারাজ ততক্ষণে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো এই জলপ্রপাত দেখার জন্য আমাদেরকে প্রায় 350 সিঁড়ি নিচের দিকে নামতে হবে। এর অবশ্য দুটো দিক আছে দেখলাম, আরেকটা দিক থেকে গেলে আরও বেশি সিঁড়ি যেতে হয়। তো তাই বেশি ভাবনা চিন্তা না করে আমরা ওই 350 সিঁড়ির পথই ধরলাম নিচে যাওয়ার জন্য। তো এই প্রাকৃতিক সৌন্দর্য ও গাছগাছালিতে ভরা রাস্তা দিয়ে আমরা যাত্রা শুরু করলাম। তবে কি জানো তো, নিচের দিকে নামার সময় কিন্তু অতটা কষ্ট অনুভব করা যায় না বলে অতটা অসুবিধেও হয় না। তো এই দেখো, আমরা প্রায় চলে এসেছি জলপ্রপাতের কাছাকাছি। এখান থেকে কিছুটা দেখা যাচ্ছে, আর একটু নামলেই জলপ্রপাতকে আমরা সামনে থেকে উপভোগ করতে পারবো। এখানে দেখো, কাঠ কেটে কি সুন্দর হাতের কাজ করছে। এর উপরের থেকেও আমরা এই রকম ধরনের সুন্দর সুন্দর হাতের কাজ দেখে এসেছি। এখানে এসে দেখলাম একজনকে নিজের হাতে করে বানাতে। এই আমরা ফাইনালি চলে এলাম জোনা জলপ্রপাতের কাছে। এই অপূর্ব সুন্দর জলপ্রপাতের শোভা এবার আমাদের চোখের সামনে। এই জোনা জলপ্রপাত রাঁচি জেলার রারু নদীর ওপর অবস্থিত। এর উচ্চতা প্রায় 43 মিটার বা 141 ফুট। স্থানীয় ভাষায় এ গৌতম ধারা নামেও পরিচিত, কারণ এখানে গৌতম বুদ্ধের একটি মন্দির রয়েছে। প্রাচীনকাল থেকে এটি ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। পরে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এটি পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। আরও একটা বিষয় কি জানো তো, এই জলপ্রপাতটি যেখানে এসে পড়ছে বা যেই জলধারায় মিলছে, সেইখানে একটা অদ্ভুত রামধনু সৃষ্টি হচ্ছে। এটিও কিন্তু এখানকার একটি আকর্ষণীয় বিষয়, এবং তার সাথে সাথে ওই জলধারার রঙটিও অপূর্ব সুন্দর। তো এত সুন্দর ভিউ যখন, তখন কি ছবি না তুলে পারা যায়? তাই তখন ওখানে চলছিল আমাদের ফটোশ্যুট। সবাই বিভিন্ন রকম পোজে আমরা ওখানে ছবি তুলেছি। এর একেবারে নিচ অবধিও কিন্তু যাওয়া যায়, অনেকেই পাথর ভেঙে ভেঙে অত দূরও গিয়েছিল। আমার বাবা অবশ্য কিছুটা দূর নেমেছিল ছবি তোলার জন্য, আমরা সবাই অবশ্য উপরে বসেই তা দেখেছিলাম। তো এরপর এখানে অনেকক্ষণ সুন্দর সময় কাটানোর পর আমরা চললাম ওপরের দিকে, কারণ তখন অনেকটা বেলাও হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়াও করতে হবে। মেইন স্ট্রাগেলটা তো এবারেই শুরু হলো, কারণ ওই যে বললাম অতগুলো সিঁড়ি নামতে খুব একটা কষ্ট হয়নি, কিন্তু উঠতে বেশ বেগ পেতে হয়েছিল সকলকে। তার মধ্যেও কিন্তু বাবা, অর্থাৎ আমার খুদে মহারাজের আদা, তাকে একবারও হাতছাড়া করেনি। কখনো কোলে, কখনো কাঁধে, কখনো হাতে করে একেবারে ওপর থেকে নিচে এবং নিচ থেকে ওপরে নিয়ে এসেছে। এবং আমার খুদে মহারাজও কিন্তু বাবার ছাড়া আর কারোর কোলে উঠতেও চাইছিল না। তো যাই হোক, ওপরে ওঠার সাথে সাথেই দেখলাম লাঞ্চ সার্ভ করার ব্যবস্থা চলছে। তো এই হোটেলটার, মানে এই হোটেলের এই পাশের জায়গাটাতে আমাদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু শুধু ওরা ওখানকার জায়গাটাই নিয়েছিল। খাবারটা কিন্তু এসেছিল আমাদের হোমস্টে থেকে। আমরা যে হোমস্টেতে ছিলাম, সুবর্ণ ভিলা, সেখান থেকেই খাবার একেবারে রান্না করে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো সেই খাবারই ওখানে আমাদেরকে সার্ভ করে দেওয়া হলো। সেদিনকার দুপুরের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে। টাইম খুবই কম, কারণ আলো নেমে গেলে পরের স্পটে আমরা পৌঁছতে পারবো না।
আর এদিকে আমি খাওয়াচ্ছিলাম আমার খুদে মহারাজকে। ওর খাবারটাও কিন্তু হোমস্টে থেকেই তৈরি করে সকালবেলা আমার সাথে পাঠিয়ে দিয়েছিল। তো এই দাদার হোটেলের ওই জায়গাতেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করলাম। দাদা কিন্তু ভীষণ ভালো। দীপক হোটেল ওনার হোটেল, মানে দোকানটার নাম। জোনা ফলসের একদম পাশেই এই দোকানটা। তোমরা যদি ওখানে কখনো যাও, ওনার দোকান থেকে তোমাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে, ইভেন অলসো খাওয়া দাওয়াও পেয়ে যাবে। আমাদের ক্যামেরার একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ওনার কথা বলাগুলো হয়তো শুনতে পাওয়া গেল না ঠিক করে, কিন্তু উনিও ঠিক এটাই বললেন যে ওনার কাছে সমস্ত কিছুই অ্যাভেলেবল। তো এবারে মধ্যাহ্নভোজন সেরে আমরা রওনা হলাম সীতা ফলসের উদ্দেশ্যে। তো সেই একই রকম অপূর্ব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা রাস্তা দিয়ে চলতে চলতে বেশ ভালোই লাগছিল। আর এখানকার প্রায় সব রাস্তাই কিন্তু ভীষণই সুন্দর। তো এই আমরা চলে এলাম সীতা ফলসে। তো এবারে আবার সেই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে ফলসের কাছে। তো এবার অবশ্য অনেকটাই কম, 230টা মতো সিঁড়ি নিচে নামলেই আমরা পৌঁছে যেতে পারবো। অপূর্ব সুন্দর এই সীতা ফলস রাধু নদীর ওপর অবস্থিত। এর উচ্চতা প্রায় 144 ফুট বা 44 মিটার। কথিত আছে যে রামচন্দ্র বনবাসকালে সীতা দেবী এখানে এসেছিলেন বলেই তার নামানুসারে এই ফলসটির নাম রাখা হয়েছে সীতা ফলস। ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এবং তার এই প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্যই কিন্তু এই ফলস বা এই স্পটটি পর্যটকদের বেশি মাত্রায় আকর্ষণ করে। তো এখানে নেমে আসার পর আমার খুদে মহারাজের সাথে তখন একটুখানি খুনসুটিই করছিলাম। ও নিজে নিজেই বেচারা গান করছে আর নাচ করছিল, তাই তো ওর সাথে আমি একটু পাল্লা দিচ্ছিলাম, এই আর কি। তোমাদেরকে একটা কথা বলে রাখি যে এই জায়গা অবধি কিন্তু ট্যুরিস্টরা নামেন, বা ওই যে ফলসটা তোমাদেরকে দূর থেকে দেখালাম তা কিন্তু সিঁড়ি, মানে যেই সিঁড়িগুলো থেকে আমরা নামলাম সেখান থেকেও দেখা যায়। তবে পুরোপুরি ফলসটাকে সামনে থেকে দেখার জন্য কিন্তু ওখানে আর কোনো সিঁড়ি নেই। পাথরের ওপর দিয়ে হেঁটে হেঁটে যদি কেউ পৌঁছতে পারে তাহলে সে যেতে পারে, কিন্তু আমি শুনেছি যতদূর সবাইকে কিন্তু ওখানে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। তো এরপর আমরা চলে এলাম আমাদের সেদিনকার লাস্ট ডেস্টিনেশন গেতালসুট সানসেট পয়েন্ট। তো এই ড্যামের ওপরে আমরা এক অনবদ্য সূর্যাস্তের সাক্ষী হব, সেই রকমই বলেছেন আমাদেরকে। তো চলো দেখা যাক।
তো এখানে আপাতত গাড়ি থেকে নেমে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি সূর্যাস্তের, মানে সূর্যাস্তের সেই অপূর্ব সৌন্দর্যটাকে দু চোখ ভরে দেখবার জন্য আমরা অপেক্ষা করে আছি। তো ফাইনালি সূর্যাস্ত দেখলাম আমরা, সূর্যাস্তের অপূর্ব সুন্দর ভিউ দেখতে পেলাম এবং সেটাকে সাক্ষী রেখে সামনে হলো ছবিও তোলা। তো সমস্ত কিছু শেষ করে এবার আমাদের হোমস্টে ফেরার পালা। তো ফিরে এলাম আমরা হোমস্টেতে। চারিদিকে নেমে গেছে অন্ধকার আর তার সাথে বেশ জমিয়ে ঠান্ডাটাও পড়েছে। তো এবার আমরা যাব হোমস্টের ভেতরে এবং যাওয়ার সাথে সাথে হাতে গরম পেয়ে গেছিলাম চা আর মুখে জল আনা স্ন্যাক্স। তো যাই হোক, আজকের ভিডিওটা তো এখানেই শেষ করব। আশা করি তোমাদের ভালো লাগবে আর ছোট ছোট অনেক ইনফরমেশান আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল, এর পরবর্তী অংশটা দেখার জন্য। আরও কিছু ইন্টারেস্টিং পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ টাটা।